নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। বন্দনা জানাই। মঙ্গল উপাসক শুরু বন্দনা করেন। বানতে মঙ্গল উপাসক সাউন্ড বন্ধ, শুরু করেন। বানতে আমরা এই ক্ষেত্রে এই প্রসাদ গুণকে আয়তন বলে, একটু বুঝলে মনে হয় না? বন্দনা মঙ্গল তাহলে এক প্রকার, দুই প্রকার, ক্রমান্বয়ে 10 প্রকার ও বহু প্রকার পদ্ধতিতে মনায়তনকে বিশ্লেষণ করা হয়েছে। স্পষ্ট সম্প্রযুক্ত, সহেতুক, অহেতুক, কুশল কুশল, অব্যাকৃত, কামবচন, উপবচন ও রূপবচন, অপরিয়াপন্ন, চক্ষু বিজ্ঞানাদি বিভিন্ন ভাবে মনায়তন প্রদর্শিত হলো। স্পষ্ট সম্প্রযুক্ত, সহেতুক, অহেতুক, কুশল ও কুশল, অব্যাকৃত, কামবচন, উপবচন, রূপবচন, অপরিয়াপন্ন, চক্ষু বিজ্ঞানাদি বিভিন্নভাবে মনায়তন প্রদর্শিত হলো। রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পৃশায়তন ও ধর্মায়তনের ক্ষেত্রে কেবল রূপায়তনের সনিদর্শন। দৃশ্যমান, অবশিষ্ট আয়তনগুলো অদৃশ্যমান। অবশিষ্ট আয়তনগুলো অদৃশ্যমান, ধর্মায়তনে শুধু অপ্রতীক। অবশিষ্ট আয়তনগুলো সপ্রতীক, সাংঘর্ষিক। এখানে রূপাদি আয়তনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিভাজন দৃষ্ট হয়। আর ধর্মায়তন বলতে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ এবং ধর্মায়তন সংশ্লিষ্ট অনিদর্শন, অপ্রতীক রূপ আর অসংস্কৃত ধাতু। এখন এখানে বুঝে গেলে ভালো হতো নাকি? কোনখান থেকে বুঝে যাবেন? আচ্ছা, এখানে লাস্ট থেকে একটু করে মানতে পরিয়াপন্ন, অপরিয়াপন্ন, অপরিপন্ন মানে কি জানি ভুলে গেছি নাকি? কোত্থেকে শুরু করছেন? বলতে এই তো এক প্রকার, আমরা আজকে যেগুলো শুরু করছি এক প্রকার, দুই প্রকার, ক্রমান্বয়ে 10 প্রকার ও বহু প্রকার পদ্ধতিতে মনায়তনকে বিশ্লেষণ করা হয়েছে। দ্বিতীয় প্যারার মাঝখানে বানতে তারপর হচ্ছে স্পর্শ সম্প্রযুক্ত, সহেতুক, অহেতুক, কুশল অকুশল, অব্যাকৃত, কামবচর, রূপবচর, অরূপবচর, অপরিয়াপন্ন, চক্ষু বিজ্ঞান আদি বিভিন্নভাবে মনায়তন প্রদর্শিত হলো।
অপরিয়াপন্ন বলতে যেটা প্রমাণ করা যায় না, ও আচ্ছা, এরকম আর কি। কেন ধর্মায়তন বলতে ধর্মায়তনে শুধু প্রতীক অর্থাৎ অসাংঘর্ষিক। হ্যাঁ, অসাংঘর্ষিকটা কেন এভাবে আসলো? ধর্মায়তনটা অপ্রতীক। আবার এদিকে আচ্ছা। বলতেছে যে ধর্মায়তনের মধ্যে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলোই মানে ধর্মায়তন সংশ্লিষ্ট নিদর্শন। সেজন্য বানতে অপ্রতীক অনিদর্শন বিদায়, অর্থাৎ দর্শন করা যাচ্ছে না নাকি সেজন্য সব প্রতীক অপ্রতীক বুঝছেন? মানে এখানে আমরা তো প্রতীক শব্দ তো জানলাম দেখি দেশ। প্রতীক দুইটা আছে, এই প্রতীক হ্যাঁ। হচ্ছে যে সংঘর্ষণ, সংঘর্ষ। হ্যাঁ, চোখের সঙ্গে রূপের সংঘর্ষণ যেভাবে হয় সংঘর্ষণ। সংঘর্ষণ। আচ্ছা, এটা স্পষ্ট তাহলে চোখের সাথে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা সংঘর্ষণ আকারে ও, উৎপন্ন হয়। স্পর্শ তো মনের আচ্ছা। মনের সঙ্গে ধর্মের স্পর্শ, ওটাও স্পর্শ। হুম, তবে চোখের সঙ্গে রূপের সংঘর্ষণ আকারে যেভাবে উৎপন্ন হয়, ওই মনেরটা ওইভাবে সংঘর্ষণ আকারে উৎপন্ন হয় না, ওই সিস্টেমটা আলাদা। সেজন্য বানতে অনিদর্শন বিদায় অপ্রতীক হচ্ছে যে হ্যাঁ, অনিদর্শন এবং হুম, অপ্রতীক প্রায় সেম কাছাকাছি বিষয় আর কি। আচ্ছা, এগুলো বিশ্লেষণ পাবো মনে হয় দাদা, মানে এগুলো তো অপরিয়াপন্ন বুঝছেন এখন না? হ্যাঁ, বলতে হ্যাঁ, যেগুলো পরিপূর্ণ না, প্রমাণ করা যাবে না। প্রমাণ করা হুম। যায় না, এই জাতীয় ব্যাপার হবে বিষয়টা। তারপরও চ্যাটজিপিটি থেকে একটু দেখে ফেলেন সুপ্রিয় বাবু। চক্ষু বিজ্ঞানাদি বিভিন্নভাবে মনায়তন প্রদর্শিত হলো। এই চক্ষু বিজ্ঞানের মন এবং এই পঞ্চবিজ্ঞানের মনগুলো কিরকম, এগুলো সবগুলো আলাদা আলাদা করে প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত হয়েছে আর কি। রূপায়তন, এটা তাহলে শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শায়তন ও ধর্মায়তনের ক্ষেত্রে কেবল রূপায়তনই স্বনিদর্শন, রূপায়তনের সুনিদর্শন, আর দৃশ্যমান। বাকি সব সবগুলো অদৃশ্যমান, নিদর্শন অনিদর্শন। দেখা। তারপরে হচ্ছে যে অবশিষ্ট আয়তনগুলো অদৃশ্যমান, ধর্মায়তনই শুধু অপ্রতীক, বাকি সবগুলো সপ্রতীক। বলতে ওই আমরা যে প্রতীক জানতাম সেটা কি ছোট গ নাকি প্রতীক? এটা সংঘর্ষণ আকারে আর কি। না, এটা আচ্ছা, তাহলে সংঘর্ষণ আকারে উৎপন্ন হয়, গটা একই আছে। এটা একটি হুম আচ্ছা আচ্ছা, তাহলে শুধু প্রতীক হলে ওইটা হবে, আর অপ্রতীক হলে এটা হতে হবে, তাই তো? হুম ওটা সব প্রতীক দিছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তারপরে হচ্ছে যে অবশিষ্ট আয়তনগুলো সব প্রতীক। এখানেও রূপাদি আয়তনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিভাজন দৃষ্ট হয়। এগুলো মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আলোচনা করা হবে। এটা আমরা পরে পাবো না সবগুলা? হ্যাঁ, পরে আর তাহলে আমরা জায়গা এখান থেকে আমরা ওখানে ভালো করে বুঝতে পারবো একটু। আর ধর্মায়তন বলতে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বুঝছেন? ধর্মায়তন বলতে বেদনার সঙ্গে সম্পর্কিত, সংজ্ঞার সঙ্গে সম্পর্কিত, সংস্কারের সঙ্গে সম্পর্কিত হয়ে এই ধর্মায়তন উৎপন্ন হবে। মানে আমরা ধর্ম বলতে যেটা বুঝতাম সেটা হচ্ছে কি সংস্কার আর কি, বর্ণবাকার চৈতসিক এবং সেগুলোর মধ্যে তো সবগুলো বর্ণবাকার চৈতসিক আছে, চিত্ত সহ 53 প্রকার।
আর এখানে আয়তন বলতে এখানে তিনটা এখানে ই করতে করা আছে, বেদনার সংজ্ঞা সংস্কার বলতে অর্থাৎ ধর্মায়তন বলতে ধর্মায়তন হচ্ছে যে কি দিয়ে, মন এবং ধর্ম। সব ধর্ম। হ্যাঁ, তাহলে মনটা হচ্ছে যে ওই যে চিত্তটা, আর চিত্তের মধ্যে যাবতীয় সংস্কার সম্বন্ধীয় ভাবে এগুলো, সেই সংস্কারগুলোকে 52 প্রকার সংস্কারকে এখানে শুধু বেদনা সংজ্ঞা সংস্কার ইয়া করা হয়েছে। ওই বিজ্ঞান হচ্ছে যে ওই মনটা, বুঝছেন? এবং ধর্মায়তন অনিদর্শন, অপ্রতীক রূপ আর অসংস্কৃত ধাতু। অনিদর্শন, অপ্রতীক রূপ আর অসংস্কৃত ধাতু। অসংস্কৃত ধাতু কাকে বলা হয়? সেটা ভুলে গেছি, জানতে চাচ্ছি যে আর কি নির্বাণ। নির্বাণ আর কি, আর সংস্কৃত নাই, সংস্কার নাই, নির্বাণ। সংস্কার মানে কি? সংযুক্ত। অসংস্কৃত মানে অসংযুক্ত। সংযুক্ত। তারপরে বসো। প্রশ্ন জিজ্ঞাসা পর্বেও দ্বাদশ আয়তনের মধ্যে কয়টি কুশল, কয়টি অকুশল, কয়টি অব্যাকৃত ইত্যাদি বিবিধ প্রকারের তিক ও দুগ নিয়মে বিশ্লেষিত হয়েছে। এতে করে নিবরণ, সংযোজন, ওঘ, যোগ, আসব, ক্লেশ অথবা মার্গালম্বন, মার্গ হেতু, মার্গাধিপতি এই জাতীয় অবস্থার সাথে দ্বাদশ আয়তনের মধ্যে কোনটির সাথে কি সম্পর্ক তার সম্যকরূপে জানা যায়। দ্বাদশের মধ্যে কয়টি কুশল, কয়টি অকুশল, কয়টি অব্যাকৃত। আমরা যোগ মানে কি জানছিলেন যে বানতে ভুলে গেছিলাম, সংযুক্ত নাকি? না না, যোগ মানে যোগ মানে ওঘ যোগ আর কি। যোগ মানে হচ্ছে যে একটা খারাপ সময়কে, খারাপ একটা অবস্থাকে উল্লেখ করে বলা হয়েছে আর কি। এটা নাম মনে আসতেছে না। আগে একবার বলছিলেন, ভুলে গেছি। হ্যাঁ, খারাপ যোগ, খারাপ সময়। হ্যাঁ, আমরা এমনি তো নর্মালি যোগ বলি, 12 বছর এক যোগ বলি না, একটা নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করতেই এই যোগগুলো ব্যবহার করা হয়। যোগ শব্দটা সময় ব্যবহার করতে, বুঝছেন? এই যোগ হচ্ছে যে মানে খারাপ একটা অবস্থার মধ্যে ফেলে, ওরকম একটা বিষয়কে কেন্দ্র করে এই যোগ শব্দটা আসছে। ওঘ, ওঘ মানে হচ্ছে যে কি, এটা মনে রাখছেন তো না? ওঘ মানে তৃষ্ণার সাগর। এই তৃষ্ণার সাগরের মধ্যে হাবুডুবু হাবুডুবু করতে করতে কোনো কুল কিনারা না পাওয়া। আপনি কুল খুঁজবেন কিন্তু পাবেন না, মানে দিশাহীন, মানতে দিশাহীন, একদম হাবুডুবু করবেন। করে না মানুষ হাবুডুবু? হ্যাঁ, মানতে হাহাকার করে হাবুডুবু করে, এই জাতীয় অবস্থাকে বলা হয় ওঘ। ওঘ এবং যোগ এটা খুব কাছাকাছি একটা বিষয় আর কি। আচ্ছা, যোগ মানে হচ্ছে যে কামযোগ, ভবযোগ, দৃষ্টি যোগ, অবিদ্যা যোগ, বুঝছেন এখন? হ্যাঁ বানতে, আমি যেটা বলছি এটা এটার সঙ্গে মিলছে? হ্যাঁ প্রায় বানতে ভুলে গেছে তো।
হুম। এগুলোর ও মধ্যে আচ্ছা। পড়লে, ওই খারাপ অবস্থাগুলোর মধ্যে পড়লে আপনি ওই দিশাকুল পাবেন না কামযোগে পড়লে। ওর কথা বলতে অকুশলে ইয়ে থাকা, রোগিত থাকা আর কি। হ্যাঁ, রমিত থেকে মানে খুবই নিদারুণ দুঃখ কষ্টে হম। ইয়ে না, রোগী থাকলে বলতে সবসময় কষ্টময় থাকতে হবে আর কি। সবসময় কষ্টে থাকতে হবে এমন কথা নয়। এটা সেই অর্থে এটা হয় নাই। এটা হয়েছে যে আচ্ছা ভয়াবহ দুঃখ শব্দে দুঃখ ভোগ অর্থে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। ওগোটা বুঝবেন যে মানে এটা কোনো কামলোকীয় সুখের অবস্থা না, না, কামলোকীয় এটা তো দারুণ একটাও দুঃখের নেই। অবস্থা। হ্যাঁ, হুম। এটা এবং এটা। মানে এখানে এই পাঁচটা যেটা দিচ্ছি, পাঁচটা ছয়টা দিচ্ছি, এগুলো সবগুলোতে একই অবস্থা মানতে এগুলো। আচ্ছা, একটু করে পড়ি। এতে করে নিবারণ, সংযোজন, ওগ, যোগ, আসব, ক্লেশ অথবা মার্গাবলম্বন, মার্গহেতুক, মার্গাধিপতি, এই জাতীয় অবস্থার সাথে দ্বাদশ আয়তনের মধ্যে কোনটির সাথে কি সম্পর্ক তা সমগ্রভাবে জানা যায়। ও আচ্ছা। আর এতে করে অকুশল পরিত্যাগ ও কুশল সম্পাদনের মাধ্যমে বিমুক্তির দিকে অগ্রসর হওয়া সম্ভব। আচ্ছা, 6 আধ্যাত্মিক আয়তন ও 6 বাহ্যিক আয়তনের প্রতিনিয়ত সংস্পর্শে যে পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে এবং পঞ্চস্কন্ধের অবিচ্ছিন্ন প্রবাহকে প্রজ্ঞার অভাবে আত্মা বলে ভ্রম হয়, এই মিথ্যা ভ্রান্ত ধারণা অপনোদনের জন্যই দ্বাদশ আয়তনকে সূত্র, অভিধর্ম, প্রশ্ন জিজ্ঞাসা প্রণয়তে বিশ্লেষণ করা হয়েছে। বুঝছেন এটুকু না? হ্যাঁ, বুঝতে পারতে। ধাতু বিভঙ্গ। আচ্ছা, ধাতু বিভঙ্গ। ত্রিপিটক সাহিত্যে ধাতু বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ব্যাপক। ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থে ধাতু সম্বন্ধে বিশদ ব্যাখ্যা আছে। সূত্রপিটকের অন্তর্গত দীর্ঘনিকায়ে এবং মধ্যম নিকায়ে সতীপাট্টান সূত্রে ধাতু মানসিকার নামক অধ্যায় আছে। তাছাড়া মধ্যম নিকায়ে মহাহত্তিপাদুপম সূত্রে ধাতু বিভঙ্গে, মহাহত্তিপাদুপম সূত্রে ধাতু বিভঙ্গে এবং রাহুলবাদ সূত্রে ধাতু সম্বন্ধে আলোচনা আছে। সংযুক্ত নিকায়ে ধাতু সংযুক্ত বলে একটা অধ্যায় আছে। অভিধান পিটকের বিভিন্ন বিভঙ্গ গ্রন্থে ধাতু বিভঙ্গ এবং জমগ্রন্থে ধাতু জম নামে অধ্যায়ে ধাতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। বলতে অনেক পাঠ আছে। তাইলে আমরা তো এখনো শিশু, এরকম মনে বলতে আমরা এখন শিশু না। আচ্ছা, ধাতুকথা গ্রন্থে 14টা পরিচ্ছেদে ধর্ম সঙ্গিনীর 22টি দিক এবং 100টা দুগ্মাতিকা সহ মোট 371টা ধর্মস্কন্ধ আয়তন ও ধাতুতে শ্রেণীকরণ করা হয়েছে এবং উহাদের সম্প্রয় ও খুব বিপ্রয় দেখানো হয়েছে। আচ্ছা, ধাতুকথা গ্রন্থে 14টা পরিচ্ছেদ, ওই 14টা পরিচ্ছেদ পড়লে আমরা 371টা ধর্মস্কন্ধ সব জানতে পারবো। আচ্ছা, ধাতু বলতে যারা নিজ নিজ স্বভাব ধারণ করে তাদের বোঝায়। আত্মানু সাবাবাং দারেন্তিতি ধাতুয়ু, কেবল ধাতুকে আর ভাঙানো যায় না বা অন্য কোনো পরিবর্তন করা যায় না। ধাতু বলতে কোনো বস্তুর গুণবাচকত্ব নির্দেশ করে, তাই প্রকৃতপক্ষে ধাতু বস্তুর শূন্যতা নির্দেশ করে। বেশি গুরুত্বপূর্ণ কথা এটাও দেখছেন, ধাতু বস্তুর শূন্যতা নির্দেশ করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেহেতু এটা গুণবাচক বলতে হ্যাঁ, মানে এটা গুণবাচক একটা বিষয়। আমরা চারি ধাতুর ব্যাপারটার মতো চিন্তা করেন না। বানতে সেটা আর কি। হুম। আমাদের আমাদের দৃশ্যত বস্তু যেহেতু ধাতু নিয়ে গঠিত, পারমাত্মিক ভাবে আমি তুমি সে পাহাড় পর্বত স্ত্রী পুরুষ প্রভৃতির শূন্যতা নির্দেশ করে। কারণ একমাত্র শাশ্বত এবং অসংস্কৃত নির্বাণ ব্যতীত ধাতু সমূহ সকল জরাজরের মৌলিক উপাদান। শাশ্বত এবং অসংস্কৃত নির্বাণ ব্যতীত নির্মাণ ছাড়া ধাতুর সমস্যা। আর যাবতীয় সবকিছু মৌলিক উপাদান হচ্ছে যে ধাতু সমূহ, বস্তু ধাতু সমূহ। চারি ধাতু সমূহ। ধাতু সমূহ স্থায়ীভাবে বিদ্যমান থাকে না। কার্যকারণে যথাযথ শর্তগুলি পূর্ণ হলে ধাতু সমূহ ইহাদের নিজস্ব গুণগত স্বভাব প্রদর্শনের জন্য এবং নিজস্ব গুণগত কর্ম সম্পাদনের জন্য উৎপত্তি হয় এবং নির্দিষ্ট কর্ম সম্পাদনের পর নির্দিষ্ট সময় নিরুদ্ধ হয়। মানতে এগুলো মনে হয় সবার বোঝানোর প্রয়োজন। এগুলো নাইলে সামনে বোঝা যাবে না। নরমালি একটা বিষয় বলি, ধাতু কিভাবে সৃষ্টি হয়েছে আগে? চারি ধাতু না? বলতে চারি ধাতু না? চারি ধাতু আর কি। এখানে বলতে ওইটা উল্লেখ করা হয় নাই। এখানে ধাতু সমূহ স্থায়ীভাবে বিদ্যমান থাকে না, কার্যকারণের যথাযথ না, আমি শর্তগুলি এমনি পূর্ণ প্রশ্ন হলে। করতেছি যে আপনাদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। চারি ধাতুর সৃষ্টি কিভাবে হয়েছে বা কিভাবে শুরু? আমাকে প্রশ্ন করছেন বলতে হুম। বলতে চারি ধাতুর সৃষ্টি তো হবার কথা নয়। কোনো কিছু এখানে যা কিছু আছে সবগুলো চারি ধাতুর সাথে সৃষ্টি হচ্ছে না কিছুই। চারি ধাতু ছাড়া কিছুই সৃষ্টি হচ্ছে না। না, তাহলে এই চারি ধাতু সবগুলো তো চারি ধাতু বিদ্যমান। কোত্থেকে আসে চারি ধাতুগুলো? না, কোনো কিছুর অবস্থান থাকলেই তো চারি ধাতু থাকবে। হ্যাঁ, অবস্থান কোনো এই চারি ধাতু এটা আসছে বলে কোনো কিছুর অস্তিত্ব তৈরি হয়, এই তো? হ্যাঁ সেটাই। চারি ধাতুটা এটা কিভাবে না আসে? থাকলে তো হবে না বলতে। এই চারি ধাতুটা কিভাবে থাকে, কিভাবে আসে? এই না, আমি ওইটা তো আমি বললাম মানতে চারি ধাতু যদি না হয় তাহলে আমরা তো কোনো কিছু দেখতে পাই না, সেটা বলতেছি মানতে। দেখতে পাই না। না। দেখার পরিবেশ এখন তৈরি হয়েছে তো, দেখতেছি তো। এই দেখছি যে এখন এই চারি ধাতু এগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো? চারিদিকে কিন্তু মানতে ওদের 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 ওরা একসঙ্গে যখন যৌথভাবে থাকে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝছি আপনার পয়েন্টটা এখন। হুম। চাহিদা তো একসঙ্গে কাজ করে, যৌথভাবে কাজ করে। আর কিন্তু আমরা একা একা দেখতে চাইলে দেখতে পারবো না মানতে। ঠিক আছে, একা একা দেখতে চাইলে দেখতে পারবো না, সেটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন এটা প্রথম সূচনা কিভাবে হলো? এই চারটা বিষয়ে এটা বলতে কিভাবে সূচনা হলো? কার্যকারণ মানতে কি কার্যকারণ? দ্বাদশ নির্ধারণ না। দ্বাদশ নিধনে তো আপনার অবিদ্যা না, ওটা তো অন্য জিনিস। আলাদা জিনিস। আচ্ছা, এখানে বলা হচ্ছে কার্যকারণের যথাযথ শর্তগুলি পূর্ণ হলে। যে কার্যকারণটা যথাযথ সত্যগুলো পূর্ণ না হলে তো মানতে চারি ধাতুর সৃষ্টি হবে না। হ্যাঁ, ওটাও সেটা কার্যকারণ, ঠিক বলতেছি। আছে, তবে এই কার্যকারণ আর দুইটা দুই সাইডের আর কি। এটা দ্বারা কোন কার্যকরণ মধ্যে? এটাও কার্যকারণ, ঠিক আছে। এটা আচ্ছা অবিদ্যা অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, ওটা সিস্টেম আলাদা, এই হ্যাঁ, কার্যকারণের সিস্টেম আলাদা। তাহলে ধাতুর কার্যকরণ কিরকম? ধাতুর কার্যকারণ হচ্ছে যে এই চারি ধাতু উৎপত্তি হওয়ার জন্য আমরা যেমন এই এই পৃথিবী চারি ধাতু
সম্পর্কিত হয়েছে বলেই এখানে পৃথিবী জমাটকিত হয়েছে। এটা আমরা আগে একবার আলোচনা করছিলাম। খুব হ্যাঁ গুরুত্বপূর্ণ, বান্তে বুঝছেন? হুম, এটা ঠিকঠাক ওরকম একটা পরিবেশ এই পৃথিবী বরাবরে এসছে বলে আমাদের এই পৃথিবী সবুজ হয়েছে, পানি আছে, যাবতীয় সবকিছু, এটা এরকম একটা পরিবেশের কারণে এটা এরকম হয়েছে, আচ্ছা বুঝছেন? এটা কোত্থেকে পাইলো? অন্যান্য গ্রহগুলো থেকে, যেমন সূর্য, চাঁদ সহ অন্যান্য যে গ্রহগুলো আছে পৃথিবীকে এই একটা জায়গায় স্থির করে রাখার জন্যে, এবং এই নির্দিষ্ট সময়ের যে তাপমাত্রা আদি ঘূর্ণায়ন প্রক্রিয়া, সব কিছুর পেছনে অন্যান্য গ্রহগুলোর এরকম দায়ভার রয়েছে। মানে ওদের সাহায্যে, অন্যান্য গ্রহগুলোর সাহায্যেই এটার পরিস্থিতি এরকম। ও আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন মানে এই তাহলে পৃথিবীটা চারিধাতু আসছে কোত্থেকে? ওই অন্যান্য গ্রহগুলোর সূর্যের আচ্ছা তেজ, সূর্যের তেজ কার্যকারণ সহ অন্যান্য গ্রহগুলোর এই যে প্রভাব, এই প্রভাবে এই চারিধাতু এখানে সৃষ্টি হয়েছে, হওয়ার কারণে ধাতব পদার্থ তৈরি হয়ে গেছে, দেখার মতো বস্তু তৈরি হয়ে গেছে, দৃশ্যমান বস্তু তৈরি হয়ে গেছে, বুঝছেন? এবার আরো প্রশ্ন করতে পারেন, তাহলে ওই চাঁদ, ওই সূর্য, ওই গ্রহগুলো হলো কিভাবে? ঠিক এটা যেভাবে এই পরিবেশের তৈরি হয়েছে, ওগুলো এরকম পরিবেশের কারণে তৈরি হয়েছে। এভাবে এগুলোর অন্ত খুঁজে পাওয়া যায় না। এটা শুরু কোথায়, কোত্থেকে শুরু, কিভাবে শুরু, এটার কোনো শুরু বা সূচনা পাওয়া যায় না। যেমন আমাদের এই চিত্ত উৎপত্তির সূচনা পাওয়া যায় না, ঠিক এই চারিধাতুগত ব্যাপারটাও, এটার আদি অন্ত এটাও খুঁজে পাওয়া যাবে না। এটা আমি মানতে একবার আলোচনা করছিলাম। আচ্ছা আচ্ছা, মানে একটা প্রশ্ন যাচ্ছে আমি বলতেছি আর কি, এটা ঠিক না হুম বলাটা। এটা অবিদ্যার কারণে আমরা নামের ক্ষেত্রে জানি দ্বাদশ আয়তন, হুম কিন্তু এই চার ধাতুর এটা কিসের অবিদ্যা এখানে? কোনো বিদ্যা না, এটা সিস্টেম এরকম অনাদিকাল থেকে, এটা আচ্ছা প্রাকৃতিক কারণে, এটার কারণে এটা সৃষ্টি, এটার কারণে এটা সৃষ্টি, এভাবে এটা করে। প্রকৃতির অবিদ্যা। হ্যাঁ, এটা প্রকৃতি, আচ্ছা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক এটা হয়ে চলেছে। প্রাকৃতিক সৃষ্টি। এটাতে কারো কোনো প্রাকৃতিক হাত সিস্টেম নাই, কিচ্ছু নাই, নাই, এটা প্রকৃতি। এবং কারণ আমি মধ্যে ঘুরে গেলে সব উত্তর দিলাম, কিন্তু তারপরে বলছেন আমি এখন না এখানে কোনো না, মনে হয় এই যে চারিধাতু কিভাবে সৃষ্টি হয়েছে এটা আগে মনে হয় আগে এভাবে বলছি অনেকবার, হ্যাঁ, ব্রহ্মাণ্ড বলতে বলছি, বললেও বিগ মানে ব্যাং ওই থিওরি এই থেকে প্রশ্ন হয়েছে। এটা না করলে হ্যাঁ, তাহলে আপনাদের এটা মনে থাকবে না, এই জন্য প্রশ্ন এটা করছি, এখন মনে থাকবে। সুপ্রিয় বাবু বলেন। বলতে এটা ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ বিজ্ঞানীরা বলতেছে বিগ ব্যাং। হ্যাঁ, বিগ ব্যাং। হ্যাঁ বলতে বিগ ব্যাং বলতে কি বলা হচ্ছে যে? বিগ ব্যাং বলতে এটা একটা বিন্দু থেকে সৃষ্টি সবকিছু। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, যেভাবে হোক, একটা বিন্দু থেকে শুরু হলে অসুবিধে কোথায়? এই বিন্দুটা কোথেকে আসছে জিজ্ঞেস করেন তো। এই বিন্দু কোথেকে আসছে? ওই বিন্দু ওই চারিধাতুর সাংঘর্ষিক কারণে। না ওকে জিজ্ঞেস করতে বলতেছি এতে। বলতে এটা তো যে মৌলিক ধাতু তো বলতে সৃষ্টি এটা খুঁজে পাওয়া যায় না। মৌলিক ধাতু কি? যে ধাতুকে বাংলায় অন্য কিছু পাওয়া যাবে না। এই মৌলিক ধাতু হচ্ছে যে এই চারি মহাভূত। হ্যাঁ, চারি মহাভূত। তারপরে এটা কোনো বিষয় না, এটা জাস্ট ওই যে একটা প্রক্রিয়া, সূর্যের একটা তাপরশ্মি এবং অন্যান্য গ্রহের অন্যান্য শক্তিগুলো একত্রিত হয়ে এরকম চারটা বিষয়ের সমন্বয় তৈরি হইলেই এই পদার্থের আকার ধারণ করে। এবং এই চারিধাতু হওয়ার জন্য ওরকম যে ওই শক্তিটা, যেমন সূর্যের মধ্যেও ওই চারিধাতু বিদ্যমান, যদিও বা এখন সে জ্বলছে, কিন্তু ওটার মধ্যেও চারিধাতু বিদ্যমান। আবার ওগুলোর প্রক্রিয়া আধীনগতভাবে এটা আবার সৃষ্টি এভাবে। আর যে বিন্দুর কথা বলছেন, হ্যাঁ, বিন্দু থেকে হচ্ছে যে এভাবে বিন্দু যখন একবার একটা হয়, ওই একটা বিন্দু, ওই বিন্দুর মধ্যে একটা মানে ক্ষমতা, চৌম্বকীয় ক্ষমতা, হ্যাঁ, ওই যে চারিধাতুর যেটা
মধ্যে যেটা সংশক্তি আপধাতু বন্ধন বন্ধন না পদার্থ। ওই সংশক্তি প্রভাবে সে অন্য কিছুকে ক্রমান্বয়ে কাছে টানতে টানতে এই পরিস্থিতি। হুম। আচ্ছা বিগ বিকে তাহলে বিগ ব্যাং বলে যে হ্যাঁ। হুম। আচ্ছা যাই হোক এমনি আমরা যেটা আলোচনা করতে চাইছি এটা বুঝছেন না? হ্যাঁ বান্তে। সুপ্রিয় বাবুকে কিছু একটা খুঁজতে বলছিলাম এর আগেরটা। পাইছিলেন এটা সুপ্রিয় বাবু? কিছু একটা খুঁজতে বলছিলাম যে বান্তে খুঁজতে বলছিলেন তাই না? ওই ওগো যোগ না 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 এটা না। অপরিয়াপন্ন খুঁজতে আচ্ছা, বলছিলেন। হ্যাঁ অপরিপন্ন। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা আপনি খুঁজে পান কিনা দেখেন। এদিকে আমরা আর একটু যাই। আমি যে কথাটা এখানে মানে ওটা বলছি এগুলো বুঝতে সহজ হওয়ার জন্য। ধর্মসমূহ স্থায়ীভাবে বিদ্যমান থাকে না, হ্যাঁ না ধাতুসমূহ স্থায়ীভাবে বিদ্যমান থাকে না, স্থায়ীভাবে বিদ্যমান থাকে না, এটা আমরা দেখেছি না? কার্যকারণে যথাযথ শর্তগুলি পূর্ণ হলে, কার্যকারণ মানে কি? তাও চারি ধাতু, বুঝছেন? মানে যদি তাপ বেড়ে যায় তখন সেটা লড়াচড়া হয়ে যাবে, অথবা শীতলতা বেড়ে গেলে বা তাপের 19-20 আর কি, তাপের সংযোজন বিযোজনে এটা হয়ে যাবে। এবং পটভি ধাতুর কার্যকারণে আধিক্যতা বেড়ে গেলে হ্যাঁ বায়ু ধাতুর কার্যকারণে এবং আপধাতুর কার্যকারণে এগুলো প্রতিনিয়ত কি হতে থাকে? পরিবর্তিত হতে থাকে। এটাই কার্যকারণ। এখানকার কার্যকারণ চাচ্ছেন যে এটাই, ওটা দিয়েই গঠিত, আবার কার্যকারণও, এটার কার্যকারণও ওটাই। এই যে নানা জাতীয় গাছ, ফুল, ফল, এগুলো সবগুলো ওই কার্যকারণে, ধাতুগত কার্যকারণে। ওটা এই অ্যাঙ্গেল থেকে এরকম করে পড়লে এরকম হয়, ওই অ্যাঙ্গেল থেকে পড়লে এরকম হয়, এটার মাত্রা এত দিলে এরকম হয়, ওটার মাত্রা এত থাকলে এরকম হয়, বুঝছেন? ঘুরে ফিরে সব জায়গাতেই ওই লাস্ট হচ্ছে যে চারি ধাতু। একবার আপনাদেরকে একটা গল্প বলছিলাম যে সুমনা দেবীর ভাইয়ের কথা। স্বর্ণের পালং আর পিতলের পালং, আবার তারা দুজনেই বলতেছে এগুলো সবগুলো চারি ধাতু সমষ্টি মাত্র, এর থেকে বাইরে কিছু নাই। গুণগত স্বভাব প্রদর্শনের জন্য এবং নিজস্ব গুণসত্ত্ব গুণগত কর্ম সম্পাদনের জন্য উৎপত্তি হয় এবং নির্দিষ্ট কর্ম সম্পাদনের পর নির্দিষ্ট সময়ে নিরুদ্ধ হয়। তারপরে অপরিপন্ন এটা পাইছি, এখানে লিখছে এরকম বলে অভিধর্ম মতে অপরিপন্ন শব্দের অর্থ হলো যা কিছু অন্তর্ভুক্ত নয়, সীমাবদ্ধ নয় বা কোনো কিছুর মধ্যে পড়ে না। বিশেষত বৌদ্ধ ধর্মে এটি সাধারণত বোঝায় যে ধর্ম বা বস্তুগুলি কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যা সংসারের জন্ম মৃত্যুর চক্রের মধ্যে বা অন্য বা কোনো নির্দিষ্ট শ্রেণীবিন্যাসের আওতায় আসে না। অভিধর্মের আলোচনায় এই শব্দটি প্রায়শই নির্বাণের প্রসঙ্গে ব্যবহৃত হয়। নির্বাণকে
অপরিপন্ন ধাতু বা অসংকত ধাতু বলা হয়। এর কারণ হলো নির্বাণ সংসারের তিনটি লোক বা ভবচক্রের আওতায় পড়ে না। এটি কোনো শর্ত বা কারণ দ্বারা উৎপন্ন বা সীমাবদ্ধ নয়, যেমন দুঃখ বা স্কন্ধ। সংক্ষেপে অভিধর্মের বিশ্লেষণে এটি সাধারণত মুক্তি বা নির্বাণকে নির্দেশ করে, যা সমস্ত জাগতিক বন্ধন ও কারণের বাইরে। এতটুকুই লিখছে এখন। অসাধারণ। অপরিপন্ন মানে যার প্রমাণ বা অন্য কিছু দিয়ে, অন্য কোনো উদাহরণ উপমা দিয়ে যেটা প্রমাণ করা যায় না। যায় না। হ্যাঁ। তারপরে আর এখানে আরো এত সুন্দর করে বুঝাইছে, এগুলো আর বলার মতো না। নির্বাণের সাথে ইয়া করছে আর কি বলতে, নির্বাণ এটাই নির্বাণ। নির্বাণ অপরিপন্ন, তো নির্বাণকে কোনো কিছু দিয়ে প্রমাণ করা যায় না। হ্যাঁ, মানে এরকম আরেকটা বিষয় নাই যে দেখাইতো, দেখানো যাইতো যে এটা ওইরকম, এরকম বলার আর কোনো দ্বিতীয় বিষয় নাই। এই জন্য অপরিপন্ন, অপ্রমাণিত, প্রমাণ করা যায় না। বুঝছেন এখন? কিন্তু বলতে এটা ওই জায়গায় আসলো কেন তাহলে? ওই যে ওই জায়গায় আসছে যে এর জন্য, ওই জায়গায় লাইনটা আবার পড়েন না। আমি আসতে বলতে সেই কারণে ওইখানে স্পর্শ সম্প্রযুক্ত সহেতুক অহেতুক কুশল ও কুশল অব্যাকৃত কামবচর রূপাবচর অরূপাবচর অপরিপন্ন চক্ষু বিজ্ঞানাদি বিভিন্নভাবে মনায়তন প্রদর্শিত হলো। তো অপরিপন্ন ওখানে সব লোকগুলো প্রদর্শনের পরে অরূপ লোকেরও পরে কি আছে এবার? রূপবচরের পরে তো অপরিপন্ন আসছে আর কি, সেজন্য। তো অরূপ বছরের পর ওখানে তো ওই সাবজেক্ট তো শেষ হই আমাদের হ্যাঁ, লোকে না ওইটা লোকে না, আমার প্রশ্ন হচ্ছে সেটা, আমার প্রশ্ন হচ্ছে বলতে আমরা এখানে ওইগুলো যেগুলো পড়তেছি এখানে মনায়তন এগুলা যেখানে পড়তেছি ওই শব্দটা তাহলে ওখানে পেজটা কত যে ছিল যে? এটা 23 নম্বর পেজে বানতে 23 নম্বরে স্পর্শ সম্প্রযুক্ত সহেতুক শাশ্বত অহেতুক এবং মানে ক্রমান্বয়ে আর কি এবার দাদা, ক্রমান্বয়ে গেছে আর কি। না ক্রমান্বয়ে ক্রমান্বয়ে যে পরবর্তী না না অপরিপন্ন পরবর্ত চক্ষু বিজ্ঞানাদি বিভিন্নভাবে মনায়তন প্রতিষ্ঠিত হলো। তার মানে অপরিপন্ন তো এটার অনেক এটার ধারে কাছে থাকার কথা নয়, সেটা বলতেছেন, এই জন্য প্রশ্ন করছিলাম। আমি তো আর খুঁজে পাচ্ছি না লাইনটা। বলতে এইটা 23 নম্বর পেজের মধ্যে আপনার ওই দ্বিতীয় প্যারায় 7 নম্বর লাইনে মাঝখানে দেখেন আয়তন বিভঙ্গের মানে দ্বিতীয় প্যারায়, অর্থাৎ 23 নম্বর পেজে বলতে ধাতুকে আর ভাঙানো যায় না, অন্য পরিবর্তন শূন্যতা নির্দেশ ঠিক আছে তো দাদা, এগুলো চক্ষু বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন ভাবে অর্থাৎ মনায়তন করছে যে মানে প্রদর্শিত হলো আর কি, মানে ক্রমান্বয়ে দেখে আসছে যে আর কি। না ওখানে তো আমরা তো এই জায়গায় দেখতে পারবো না, আমি সেটা প্রশ্নটা করছি। আমরা তো আর ওই নির্বাণ, আচ্ছা নির্বাণের কথা বলছেন যে সেজন্য আর কি। হ্যাঁ ওইখানে যে প্রশ্নটা যেটা মানে যদি অর্থাৎ যদি অরহত্ব মানে হ্যাঁ এই অক্ষরটা তো এখানে, এই শব্দটা এখানে আসার কথা নয়, সেরকম বলছিল। যাও আমি ওই জায়গাটা 23 নম্বর পৃষ্ঠা নিচের দিক থেকে 7 নম্বর লাইন। হ্যাঁ 23 নম্বর পেজে নিচের দিক থেকে 7 নম্বরের ঠিক মাঝখানে অক্ষরটা 2 3 4 5 6 7 যদি মানে ওই কথাটা মানে চক্ষু বিজ্ঞানাদির আগে পরে দিত তাহলে মিলে যেত আর কি। ধাতু বস্তুর শূন্যতা নির্দেশ করে, আমাদের দৃশ্য না, এটা না না স্পর্শ সংযুক্ত বানতে, স্পর্শ এর পরের পেজে এর আগের পেজে
এর আগের আপনি পেজে হয় অসংযুক্ত বা না নির্বাণ না ঠিক আছে অসংযুক্ত ধাতু। বান্তে এর আগের পেজে, এটা 24 নম্বর পেজ আপনি যেটা দিয়েছেন এর আগের পেজে। ধাতু বিভঙ্গের মধ্যে না, না ধাতু বিভঙ্গের আগে। না, আয়তন বিভঙ্গ, আয়তনে আয়তনের মধ্যে এই আয়তনে জন্য 1 2 3 4 5 6 7 নাম্বার ঠিক মাঝখানেরটা ঠিক আছে, সত্যি। পাইছি। কুশল ক্রমান্বয়ে 10 প্রকার ও বহু প্রকার পদ্ধতিতে মনায়তনকে বিশ্লেষণ করা হয়েছে। স্পর্শ সম্প্রযুক্ত, সহেতুক, অহেতুক, কুশল, অকুশল, অব্যাকৃত। বুঝছেন? এখানে অব্যাকৃত আসছে না? হ্যাঁ, কুশল, এটা ব্যক্তি করা যাবে না, হ্যাঁ। অব্যাকৃত আসছে না তো? আসছে তো এখানে। হ্যাঁ, হ্যাঁ, তাইলে কামবচর, উপবচর, অল্পবচর। বুঝছেন? তাইলে আমাদের আছে কি? কামবচর, উপবচর, অল্পবচর। তিনটা তো চলে আসছে লৌকিকভাবে। হ্যাঁ, তাইলে অপরিয়াপন্ন মানে নির্বাণ না? বুঝতে হবে? বান্তে এখানে বলছে তো ওই হুম, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে। তো এটা আসছে হ্যাঁ, স্পর্শ তাইলে শরীর। আমিও সেটা বলতে চাচ্ছি আর কি, আমাদের অর্থাৎ আছে তো কামবচর। আমরা তো এটা হ্যাঁ, বুঝতেছি। তারপরে কামবচরের পরে রূপবচর, তারপরে অরূপবচর, অরূপবচরের পরে আর তো এই সাইডে আর কোনো কিছু নাই লৌকিক। না, এরপর একটা কথা লিখছে তো দাদা, সেটার জন্য কনফিউজ। চক্ষু বিজ্ঞানাদি বিভিন্নভাবে মনায়তন প্রদর্শিত হলো। বলতেছি। তাইলে অপরিয়াপন্ন এদূর পর্যন্ত, হ্যাঁ? এটা শেষ। ওদিকে বলছে যে কি সহেতুক, অহেতুক, কুশল, অকুশল, অব্যাকৃত। ওইটা ওই পর্যন্ত শেষ। বুঝছেন? তারপরে এর পরেরটা হচ্ছে যে কামবচর, রূপবচর, অরূপবচর, অপরিয়াপন্ন। তারপরে হচ্ছে যে কি এটা কমার মধ্যে এটার কার্যক্রম শেষ এখানে। এবার দেখেন চক্ষু বিজ্ঞানাদি বিভিন্নভাবে মনায়তন প্রদর্শিত হলো। আমি সেটাই বলতেছি যে আর কি। এই অপরিয়াপন্নর মধ্যে কি মন নাই? আছে না নাই? নির্বাণ মানে দাদা বলতেছে যে অর্থাৎ অসংস্কৃত ধাতু যখন নির্বাণ হয়ে যায় তখন আর মন তো নাই, কিন্তু ক্রমান্বয়ে আসছে তো সেজন্য আর কি। নির্বাণ হয়ে গেলে নির্বাণ জীবিত অবস্থায় মন নাই? জীবিত অবস্থা অবশ্য মনে হচ্ছে এটা অরহত অবস্থায় আর কি। আছে তো? হ্যাঁ, হ্যাঁ, অপরিয়াপন্ন। সেটা। চক্ষু বিজ্ঞানাদি বিভিন্নভাবে মনায়তন প্রদর্শিত হয়েছে। মানে আমাদের লোকোত্তর মনগুলো 8টা লোকোত্তর মন আছে না? হ্যাঁ, নির্বাণ সম্প্রযুক্ত ভাবে 8টা পুরো লোকোত্তর ওই মন আছে। 10টাকে দাদা চক্ষু বিজ্ঞানাদি দিয়ে মানে বুঝেছে আর কি, একদম পুরো 10টাকে আর কি ক্রমান্বয়ে। হুম, এটা। প্রদর্শিত আচ্ছা হলো যাও। রূপায়তন, শব্দায়তন, গন্ধায়তন, রসায়তন, স্পর্শ আয়তন ও ধর্মায়তনের ক্ষেত্রে কেবল রূপায়তনই সনিদর্শন। এখানে আর অপরিয়াপন্নের কথা আর নাই, শেষ। লাস্টে বুঝেছি আর কি, অনিদর্শন, প্রতীক রূপ আর অসংস্কৃত ধাতু। আচ্ছা, আবার এখানেও আছে অসংস্কৃত ধাতু আছে তো, আবারও আছে। হ্যাঁ, লাস্ট একদম হুম। ওই প্যারাটা লাস্টে। অনিদর্শন, অপ্রতীক রূপ আর অসংস্কৃত ধাতু। মানে যাও, এটা এগুলো বিশ্লেষণ যখন থাকবে আমরা ওখানে করবো আর কি। আছে বা লাস্টে আর মানে পার আছে লাস্টে। ধাতব অঙ্গের মধ্যে আমরা কত লাইনে আছি? বিনামান কত, প্রথম দ্বিতীয় তৃতীয় প্যারা না দাদা? না, আমরা কোথায় পর নিরুদ্ধ হয়, সুতরাং ধাতু সমূহের উৎপত্তি ও বিলয়ের ব্যাপারে কারো আমরা প্রথম পেজের মানতে 25 নাম্বার পেজের প্রথম লাইনে আমরা লাস্ট পেজ, লাস্ট 24 নম্বরে ধাতু লাস্ট পেজে পড়ছিলাম আর কি। লাস্ট প্যারাতে নির্দিষ্ট সময়ে নিরুদ্ধ হয়। তারপর সুতরাং ওখান থেকে শুরু হবে আর কি। হ্যাঁ, সুতরাং ধাতু সময়ের উৎপত্তি ও বিলয়ের ব্যাপারে কারো কোনো অদৃশ্য হাত নেই এবং ওরা কারো দয়া দাক্ষিণের উপর নির্ভর করে না। বুঝছেন কথাটা? এটা মধ্যে আমরা আমি ইয়েতে পড়ছিলাম। কিছুক্ষণ আগে আমি যেটা আলোচনা করছি, এগুলো কারো দয়া দাক্ষিণের উপরে, এগুলোতে কারো কোনো হাত নাই। না থাকা তো কথা নয় বানতে। হ্যাঁ, আবার আমরা এগুলা ওই ইয়েতে পড়ছিলাম, এটা কি বলে
প্রথম বই পড়ছিলাম যে আবার পড়েন জায়গাটা। সুতরাং ধাতু সময়ের উৎপত্তি ও বিলয়ের ব্যাপারে কারো কোনো অদৃশ্য হাত নেই হুম এবং উহারা কারো দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করে না, হুম সে যতই ক্ষমতাবান বা শক্তিশালী হোক না কেন। হুম অন্য কথায় ধাতু সময়ের উৎপত্তিতে কারো সম্পর্ক নেই, কারো পক্ষপাতিত্ব নেই এবং উহারা কারো অধীন নহে। না উহাদের উদয় বিলয় সম্পূর্ণরূপে কার্যকারণ উপর নির্ভরশীল, যেমন দৃশ্যমান বস্তু, চক্ষু ইন্দ্রিয়, আলো এবং মনস্কার। হুম এই চারটা বিষয় তবে বিদ্যমান থাকলে তবে এখানে একটা কথা আছে, উম, মানুষ চাইলে এই ধাতুর বিক্রিয়া ঘটনার মাধ্যমে এটাকে চেঞ্জ, পরিবর্তন, নানা কিছু এগুলো করতে পারে মানুষ বা বিভিন্ন প্রাণীকুল, বুঝছেন? ওদের মনোশক্তির প্রভাবে এটাকে পরিবর্ধন কিছু করতে পারে। যেমন বোম ফুটাইয়া এটার জলবায়ু নষ্ট করে দিতে পারে। এখন এরকম ভয়ঙ্কর বোম আছে, বুঝছেন? কিছু পরিবর্তন, ওটা পুরো পৃথিবী ব্যাপী আর কি, ধাতুগতভাবে। যেমন আপনি পানীয় কতগুলো আছে, এগুলোকে আপনি আবার বাষ্পীভূত করে ফেলতে পারেন গরম দিলে, হিট করলে বাতাস হয়ে যাবে, বুঝছেন কথাটা? এদিকে বলতেছে যে এখানে কোনো কারো হাত নাই, এগুলো এদের নিয়মে নির্দিষ্টভাবে চলতে থাকবে। হ্যাঁ, নির্দিষ্ট নিয়মে, এদের নিয়মে এটা চলে, কিন্তু আমাদের হাতের নাগালে যেগুলো আছে এগুলোকে আমরা নানাভাবে পরিবর্ধন করতেছি না, বুঝছেন? এখন বলতে ওই কথাটা বোঝানো হচ্ছে না মনে হয় এখানে। ওই আমি কথা যেটা বোঝানো বুঝছি হচ্ছে হচ্ছে না, সেটা হচ্ছে কি, এমনি এই কথা বোঝানো হচ্ছে না, আমি আপনাদেরকে বলতেছি যে হ্যাঁ অবশ্যই তা তো অবশ্যই মানতে, আমরা কোনো একটা হ্যাঁ সৃষ্টি করলাম, হ্যাঁ কোনো কিছু একটা সৃষ্টি করলে ওই সৃষ্টির মধ্যে তো ধাতু অবশ্যই থাকবে, হ্যাঁ বিদ্যমান থাকবে। হ্যাঁ তো সুতরাং ওইটা ওই অনুযায়ী সৃষ্টি হবে। এখানে এই কথা লেখার পিছনে একটি কারণ আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, আমাদের কোনো রকমীয় বিশ্বাস না জন্মে, যেন এটা কোনো ঈশ্বর, খোদা, গড, কেউ এরকম কোনো হ্যাঁ হ্যাঁ, শক্তিশালী মানে ব্যক্তিত্ব হ্যাঁ ওইরকম কিছু না জন্মানোর জন্য। বানিয়েছে, এটা যেন মাথায় না আসে, এটার জন্য এটা লেখা হয়েছে। হম, তারপরে উহাদের উদয় বিলয় সম্পূর্ণরূপে কার্যকারণের উপর নির্ভরশীল, যেমন দৃশ্যমান বস্তু, চক্ষু ইন্দ্রিয়, আলো এবং মনস্কার। এই চারটা বিষয় বিদ্যমান থাকলে চক্ষু বিজ্ঞান ধাতুর উৎপত্তি হয়। বুঝছেন কিসের সঙ্গে কি উদাহরণ দিয়েছে? রূপের হ্যাঁ, সঙ্গে পুরোপুরি এখানে মনে আমাদের নামের, হ্যাঁ নামের উপমা দিয়ে দিচ্ছে। ওটা বোঝানোর জন্য তারপরে আসতো এই চারটা বিষয় বিদ্যমানের জগতের এমন কোন শক্তি নেই যা চক্ষু বিজ্ঞান ধাতুর উৎপত্তি বাধাগ্রস্ত করতে পারে। দেখছেন? ঠিক আছে তো। প্রকৃতপক্ষে ধাতু সমূহ জগতের সকল বস্তুর মৌলিক উপাদান। একখণ্ড কাঠ জগতের সকল জড় বস্তুর মতো 8টি অবিনিবার্য রূপ নিয়ে গঠিত। যথা পৃথিবী, আপ, তেজ, বায়ু, বর্ণ, গন্ধ, রস এবং আহার, ওজ। প্রত্যেক ধাতু নিজস্ব কর্ম সম্পাদন করে, কিন্তু অন্য ধাতু সমূহের কর্ম সম্পাদনে উহা সাহায্য করে না। তবে উহাদের উদ্ভবের জন্য উহারা পরস্পর পাঠ্যানের সহজাত প্রত্যয়, অনন্য প্রত্যয়, নিশ্চয় প্রত্যয়, অস্থি প্রত্যয় এবং অভিগত প্রত্যয়ের উপর অভিগত প্রত্যয়ের সহিত নির্ভরশীল। এগুলো বলতে আলোচনা করবেন নাকি আমরা চলবো? কেউ তো কিছু জিজ্ঞেস করো না। করতে জানা কেন? সবাই বুঝতে তো ভালোই। আচ্ছা, এগুলো জিজ্ঞেস না করলে, এই বইটা কিন্তু আমরা শুরু করছি এখন, বুঝছেন? বারবার বলতেছি যে এটা যেহেতু আমরা শুরু করছি, এটা কিন্তু মানে পুরোটাই আমরা বুঝে বুঝে যেতে পারবো। তবে এই বোঝার জন্য কিন্তু প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করতে হবে, না বুঝলে মাত্র জিজ্ঞাসা করতে হবে। আর যদি জিজ্ঞাসা না করেন
এমনি শুধু শ্রবণ করলে যে পুণ্য হয় দূর হবে, একটু একটু বুঝলে একটু একটু পুণ্য হবে। কিন্তু প্রশ্ন আদি জিজ্ঞাসা করার মাধ্যমে যদি আমরা যাই তাহলে মহা অসাধ্য সাধন হবে, যেগুলো আমরা ভেবে কল্পনা করে শেষ করতে পারবো না, ওই রকম প্রাচুর্য হবে। আচ্ছা, প্রাণী বলতে অভিধর্ম মতে নাম রূপের সমন্বয় বোঝায়। নাম রূপ 28 প্রকার, 52 প্রকার চৈতসিক এবং 89 প্রকার চিত্ত নিয়ে গঠিত। এই নাম রূপের যথাযথ ধাতু সমূহ প্রত্যেক নামরূপ কাকে বলে প্রত্যেক বললে খুব ছোট উত্তর, মানে এটা উত্তরটা বানিয়ে রাখতে বলতে পারবেন কাউকে। 28 প্রকার রূপ এবং 52 প্রকার চৈতসিক, 89 প্রকার চিত্ত নিয়ে গঠিত। এগুলো ছোট পুরো ত্রিপিটক এগুলো 28 প্রকার রূপ খুব ছোট করে বলতে পারবেন। পুরো ত্রিপিটক না পুরো জগৎ? পুরো জগৎ, এখানে পুরো জগৎ আছে। মানে ত্রিপিটক আমাদের সহায়ক এই নাম রূপের। কারণ বুদ্ধগুলো না হলে নাম সমূহ জানা যায় না, এমনি তো ওনারা যারা থাকে ওরা তো ওগুলো ব্যাখ্যা করতে পারেন না, সে কারণে। প্রাণী বলতে বুঝেছে যে প্রাণী বলতে এই নাম রূপের। তারপরে মানে এটা কি নিয়ে আমরা কি আলোচনা করছিলাম? না, এগুলো আমরা মানে অভিধর্ম এমন একটা বিষয়। অভিধর্ম না আমি প্রশ্ন করি, আমরা পাইছি তো, এই জন্য এগুলো আমাদেরকে আমাদের সহজ লাগতেছে আর কি। না আমরা প্রশ্ন করতেছি বলতে এখানে যে 5টা দিছে সেটা পাই নাই বানতে আমরা। কোনটা? ওই যে মানে 24 প্রকার পট্টানোর মধ্যে সজাত প্রত্যয়, অন্যান্য প্রত্যয়, নিষ্ঠ প্রত্যয়, অস্থি প্রত্যয় এবং অভিগত প্রত্যয়ের সঙ্গে নির্ভরশীল এভাবে, কিন্তু আগে পাই নাই, কিন্তু এখন মানে বুঝছেন এটা ভালো করে জায়গাটা বুঝছেন এমনি? হ্যাঁ বানতে, হ্যাঁ বুঝছি, কিন্তু এগুলো একটু মানে এখন আলোচনা করলে তো ওখানে পাবো আর কি। বুঝলে বলেন। এটা একটু প্রকৃতপক্ষে ধাতু সমূহ জগতের সকল বস্তুর মৌলিক উপাদান। এক খণ্ড কাঠ অর্থাৎ একটা কাঠ জগতের সকল জড় বস্তুর উপর মতো 8টি অবিনিবার্য রূপ মানে দিয়ে গঠিত। যে 8টি অবিনিবার্য রূপ এখানে পড়ে আছে পটবী ধাতু, আপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, এবং ওখান থেকে বর্ণ গন্ধ রস ওজ, ওজ মানে তাতে যাবার আহার। আবার প্রত্যেকে নিজ কর্ম সম্পাদন করে, মানে এগুলো আবার হয়ে যাবে। ওজ মানে বললে ভিটামিন, যাবে। ওজ মানে আহার, ওই কারণে মানে বলেছে যে মানে যেটা কারণে আমাদের শরীরের ভিটামিন আর কি বানতে, ভিটামিন দরকার। হ্যাঁ, শক্তি তৈরি হওয়ার যে একটা কার্যক্রম, হ্যাঁ এটাও একটা গুণের মতো আর কি। এটা একটা আহার, ঠিক আছে, ওই দিক দিয়ে আহার বলতে আর কি। হ্যাঁ সেটা ওই দিক দিয়ে আহার আর কি। হ্যাঁ, তারপরে আবার আহার বললে তো ওই দিক দিয়ে চারি আহারের মধ্যে চলে আর কি। এটা কবলিত আহার নয়। তো এখানে আবার প্রত্যেকটা মানে নিজস্ব কর্ম সম্পাদন করে, এক একটা ধাতু মানে এক একটা কর্ম সম্পাদন করে। হ্যাঁ, এটা হচ্ছে কবলিকৃত আহার। এই আহারটা এখানে যেটা আছে ওটা কবলীকৃত আহার। ওই কবলিকৃত আহার, হ্যাঁ এটা মানে এটা কবলিত আহার। হ্যাঁ, এটা ভিটামিন তো কবলিকৃত আহারই না। এখানে তাহলে প্রশ্ন আছে একটা, এটা চারি ধাতুর জিনিসগুলোই তো আমরা খাই, খাওয়ার পরে এটা কবলিকৃত আহার তো, যেটা 3টা হচ্ছে যে এটা তো অল্প বছরের আহার, আর 3টা এগুলা। এটা তো এটা মানে করে যে আমরা সেজন্য ভিটামিন। রূপের আহারটা কবলীকৃত আহার না, ওই 3টা তো রূপ আহার আর কি। না রূপের আহার তো কবলিকৃত আহার বলতে।
রূপের আহার তো অবশ্যই আমরা যেটা খাই এটা কবলীকৃত আহার, হ্যাঁ, রূপের আহার। এটা কবলীকৃত আহার আর কি। তারপরে হ্যাঁ, তবে ওদের উদ্ভিদের জন্য এরা পরস্পর পট্টানের অর্থাৎ পরস্পরের মধ্যে মানে সম্প্রযুক্ত। সহজাত প্রত্যয়, অন্যান্য প্রত্যয়, মিশ্র প্রত্যয়, অস্থি প্রত্যয় এবং অভিগত প্রত্যয় নির্ভরশীল। তো এটা কেন অভিগত প্রত্যয়ের এই 5টা মানে তো আগে অবশ্যই পাইনি আমরা, এই 4টা অবশ্যই সহজাত থাক। আমি এই জায়গাটা বোঝানোর জন্য বলতেছি যে আপনি এই জায়গাটা বুঝছেন কিনা, তবে থেকে শুরু করে। তবে উহাদের ওখান থেকে হ্যাঁ, তবে ওদের এইখান থেকে তবে ওদের উদ্ভিদের জন্য এরা পরস্পর পট্টানের মানে এগুলো মানে উৎপন্ন হওয়ার জন্য ওই পট্টানের মানে 5টা মানে সহজাত মানে নিয়েছে আর কি, অর্থাৎ সাহায্য নিয়েছে। তো সহজাত প্রত্যয় একটা, এই অন্যান্য প্রত্যয় একটা। আমরা তো এগুলোতে বিস্তারিত আলোচনা করছিলাম আগে বানতে। তো এই অস্থি প্রত্যয় অর্থাৎ আছে, সহজাত মানে অর্থাৎ একসাথে উৎপন্ন হওয়া, অন্যান্য প্রত্যয় অর্থাৎ এই যে মানে 3টা চারা আমরা যে 3 কোটির মাধ্যমে যে মানে একটা বিচার বিশ্লেষণ করছিলাম, একটা না থাকলে হবে না আর কি। তাহলে মিশ্র প্রত্যয় অর্থাৎ এই যে মানে 8টিতে আছে অস্থি আছে প্রত্যয়, অভিগত প্রত্যয়টা বানতে মানে ওই বুঝতেছি না আর কি, অভিগত প্রত্যয়ের সঙ্গে নির্ভরশীল। জয়দত্ত বাবু বুঝছেন এই জায়গাটা? বানতে হ্যাঁ বলেন। বানতে আমরা কালকে করলে আলোচনা ভালো হবে নাকি? এটা একটু ব্যাখ্যা আছে নাকি বিস্তারিত? 31 হয়ে গেছে। এমনি আমরা আজকে যে একটু সময় বলে দিই, আর হ্যাঁ কালকের জন্য এটা আবার সুন্দর করে বুঝে বলবো। হ্যাঁ, বানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আমরা যেটা কিছুক্ষণ আগে আমি নর্মালি কথাটা বলছি, এমনি বলে ফেলছি, বুঝছেন? এটা একদম এখানে প্রমাণ সাপেক্ষে আছে। আমি যে কথাটা বলছি সেই কথাটা এখানে পুরো প্রমাণ সাপেক্ষে। 1 নম্বরে দিয়েছে কি সহজাত প্রত্যয়, এরা একসঙ্গেই উৎপত্তি হয় এই অষ্টকলাপের। হ্যাঁ, 4টা সংযুক্ত হইলে ওই 4টা অটোমেটিক থাকবে, অটোমেটিক উৎপন্ন হবে। এজন্য এই 8টা এগুলো সহজাত। আচ্ছা, এক। দ্বিতীয়ত হচ্ছে অনন্য প্রত্যয়, এগুলো একটার অবর্তমানে আর নাই, 4টা থেকে যে কোনো একটার অবর্তমানে আর নাই, কিছু নাই, খালি। তারপর হচ্ছে নিশ্রয় প্রত্যয়, একটা একটার আশ্রয়, একটা একটার বাসস্থান, একটা একটার সাহায্যকারী, একটা একটাকে আশ্রয়দাতা। নিশ্রয় মানে আশ্রয়দাতা, এজন্য এখানে নিশ্রয় প্রত্যয়। তারপরে অস্থি প্রত্যয়, অস্থি মানে আপনারা অসাধারণ মানে প্রত্যয়গুলো আপনারা অসাধারণ ভাবে বুঝছেন। অস্থি মানে আছে প্রত্যয়, সেটা বলছিলাম, একটার বিদ্যমানতায় ওগুলো থাকবে, তাহলে এখানে অস্থি প্রত্যয়। তারপর হচ্ছে অভিগত প্রত্যয়, বিগত হলে হবে না মতে, অভিগত সেটা মানে অভিগত বলতে যেটা বিগত হওয়া আর কি, বিগত হয় নাই। হ্যাঁ, এটা কি মানে একটা বিযুক্ত হলে হবে না। হ্যাঁ, একটা বিযুক্ত হলে হবে না। অভিগত প্রত্যয় বলতে আমরা না মনের মধ্যে যেরকম দেখছিলাম বিগত না হয়ে, হ্যাঁ সেটা বলছি, ওটা উৎপত্তি হওয়ার জন্য সাহায্য করে যাবে। হ্যাঁ বুঝছেন? এই চারিধাতু কখনো বিলুপ্ত হবে না, এটা বিলুপ্ত হইতেই আবার সে অন্যদিকে অন্যভাবে সহযোগিতা করে, তারপরে সে নিঃশেষ হবে যে। হ্যাঁ বুঝছেন? এটা বিগত না হয়ে অভিগত থাকা অবস্থাতেই ও আবার তৈরি করে যাবে, আবার সৃষ্টি করে যাবে, এইভাবে বিগত না হয়ে সহযোগিতা করা নাম হচ্ছে যে অভিগত প্রত্যয়। সুকুমার বাবু বুঝছেন? ঠিক আছে, আমরা কালকে আবার এটা দিয়ে সুন্দর করে বুঝে দেবো। হ্যাঁ,
বানতে পট্টনটা কালকে ব্যাখ্যা করলে ভালো করে সবাই বুঝলে ভালো হবে আর কি। হ্যাঁ। অনেকে এটা এটা পড়ে বানতে তো। ওই অনেকে আসার পড়ে জন্য বুঝি ওইটা ওই জন্য বুঝি না যে আমরা অভিজ্ঞতা পত্র পড়ছি মানে অর্থাৎ ওই ইয়ে আর কি, অর্থাৎ অস্থিপত্রের সদৃশ্য আর কি। না সেজন্য না মানে না 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 হ্যাঁ, অস্থিপত্র কাছাকাছি মানে অভিজ্ঞতার মধ্যে কাছাকাছি অভিজ্ঞতার মধ্যে আমরা পড়ছিলাম আর কি, অভিজ্ঞতা প্রত্যয় মানে অস্থিপত্রই সদৃশ্য, আমরা সেভাবে তবে পড়ছিলাম। হ্যাঁ, অস্থি প্রত্যয় না। অস্থিপত্রই না কিন্তু সদৃশ্য সে আকার হ্যাঁ, বলতেছে। অর্থাৎ এই অবিগত মানে বিগত না হয়ে সাহায্য করবে। আর বিগত প্রত্যয়ও আছে এখানে। বিগত প্রত্যয় মানে ও চাইলে ওইভাবে উৎপন্ন হতে পারবে, এরকম। এখানে কিন্তু বিগত প্রত্যয়ের নাই, অবিগত প্রত্যয়ের সম্পর্ক, বুঝছেন? আর অবিগত প্রত্যয় এটা ওই মনোজগতের মধ্যে, ওটা বিগত হইলে সম্প্রতীচ্য, বিগত হয়ে গেলে সন্তিরণ উৎপন্ন হতে পারে যেভাবে। হ্যাঁ আর ওইটা আর কি। ওইখানে বিগত আছে মধ্যে অবিগত নাই। হ্যাঁ, না এখানে তো অবিগত, বিগত না নাই। আমরা মানতে পড়ছিলাম যে অভিজ্ঞত প্রত্যয় হুম, একটু লম্বা হয়ে যাচ্ছে আর কি, সেজন্য মানে আমি ক্লিয়ার হয় নাই যে আর কি হুম। অভিজ্ঞতা প্রত্যয় সম্পূর্ণরূপে অস্থি প্রত্যয় সদৃশ্য ঠিক আছে তো, তিন আমি কোণে তো কোনো বিদ্যমান তাকে এই প্রত্যুৎপন্ন ধর্মকে পোষণ করে। হ্যাঁ, অর্থাৎ তিন কোণ কোনটা? অস্থি, নাস্তি, অভিজ্ঞত। এই তিনটাই এর মানে তো সংস্পর্শ মানে অভিজ্ঞতা প্রত্যয়, অর্থাৎ ওই ইয়ে থাকে আর কি। আবার বলেন অবিগত প্রত্যয় মানে কি? খালি এখানে মানে তোদের যে লিখছে যে বানতে অভিজ্ঞত প্রত্যয় সম্পূর্ণরূপে অস্থি প্রত্যয় সদৃশ্য হুম, তিন কোণে বিদ্যমান তাকিয়াই প্রত্যুৎপন্ন ধর্মকে পোষণ করে। বুঝছেন এখন? অস্থি ও নাস্তি শব্দদ্বয় দ্বারা ক্রমে শাশ্বতবাদ উচ্ছেদবাদ বুঝায়। ইহার প্রতিষেধক অভিগত বিগত শব্দদ্বয়ের ব্যবহার আবশ্যক হইয়াছে। বুঝছেন এখন? হ্যাঁ বানতে মানে ও বিদ্যমান থাকিয়াই সাহায্য করে। হ্যাঁ সেটাই আর কি, বিদ্যমান তাকিয়ে সাহায্য করে। সাহায্য করে, তারপরে বিলুপ্ত হইলে হবে যে। আগে কিন্তু ও সাহায্য করবে, বিদ্যমান থাকা অবস্থাতে সাহায্য করে দেবে, এটা। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু